এটা এই এটা ওটা নাই আরে ক্লাস শুরু কিভাবে একটু বড় করে দাদা সাউন্ড ক্লিয়ার কিনা হ্যালো হ্যালো সাউন্ড ক্লিয়ার সাউন্ড যাচ্ছে ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন কেমন আছেন আপনারা সবাই দেখতে দেখতে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা 9টি ক্লাস শেষ করে আজকে আমরা একদম 10ম দিনে ডে 10 এর জিএসটি অ্যাটাকের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা সর্বশেষ লেকচার নিয়ে আমরা আজকে হাজির হয়েছি ইতিমধ্যে আমাদের সাথে ক্লাসে অনেকেই জয়েন করেছে আজকের ক্লাসটা করলে স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফিনান্স এবং মার্কেটিং থেকে যে প্রশ্নগুলো থাকবে আমরা বলতে পারি যে অলমোস্ট 50% এর মতো আজকে থেকে আমাদের এই ক্লাস থেকে কমন থাকবে এবং এই ক্লাসটা মূলত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং বীমা বাজারজাতকরণ এই পোর্শনগুলো থেকে রেগুলার প্রশ্ন থাকে ওই পোর্শনগুলাই হচ্ছে আজকে আমরা মূলত আলোচনা করব তো প্রথমেই সবাইকে ক্লাসে হচ্ছে স্বাগত জানাচ্ছি আমরা অ্যাজ এ মেন্টর হিসেবে আছি আমি আপনাদের সাথে বরাবরের মতো মুশফিক স্যার আমরা ক্লাসে বলে গিয়েছিলাম যে আমরা কোন কোন টপিক কভার করব দেখুন আমরা আজকে কভার করব হচ্ছে তথ্য প্রবাহে ব্যাংক ও ব্যাংকিং তথ্য প্রবাহে বীমা এবং তথ্য প্রবাহে বাজারজাতকরণ এই টপিকগুলো থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকে আমরা অনেকেই মনে করে থাকি যে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্রে 12টা চ্যাপ্টার দ্বিতীয় পত্রে 10টা চ্যাপ্টার টোটাল 22টা চ্যাপ্টার পড়লেই হয়ে যাবে ব্যাপারটা আসলে এরকম না এছাড়াও হচ্ছে এই 3টা পার্ট থেকে প্রশ্ন থাকে যেটা আমরা অনেকেই জানি না এইজন্য এই পার্ট দুটো আজকে আলাদা করে সংযোজন করা হয়েছে ইনফ্যাক্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যদি আমরা হচ্ছে আজকের ক্লাসটা করি সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বছর প্রথমবারের মতো ফিনান্স ব্যাংকিং ও বীমা এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনটা চালু করেছে সো এই ক্লাস থেকে আপনার অনেকখানি হেল্প হবে আশা করছি তো প্রথমেই হচ্ছে আমরা যে হচ্ছে ব্যাংক ও ব্যাংকিং নিয়ে আলোচনা করি আমরা ফার্স্টে দেখব হচ্ছে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে দেখেন মূলত এই যে ব্যাংক মূলত হচ্ছে এই যে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে ব্যাংক হ্যাঁ এটা কিন্তু মূলত হচ্ছে একটা ইংরেজি শব্দ ব্যাংক হচ্ছে মূলত একটা ইংরেজি শব্দ কিন্তু
BANK আমরা খেয়াল করি, BANK এটা হচ্ছে জার্মান শব্দ, BANCO মানে হচ্ছে ব্যাংকো, এটা হচ্ছে ইতালীয় শব্দ। এই প্রশ্নগুলো পরীক্ষায় অনেক আসে, হ্যাঁ, যে জার্মান কোন শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি, বা ইটালিয়ান কোন শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি। তো আমরা এইগুলো একটু ভালো করে আমরা সবাই দেখে যাব, ঠিক আছে? আসলে আমরা একটা প্র্যাকটিসে চলে আসি। দেখুন বলা হয়েছে কোন ইটালিয়ান শব্দ হতে ব্যাংক শব্দের উৎপত্তি, কোন ইটালিয়ান শব্দ হতে ব্যাংক শব্দের উৎপত্তি। দেখুন আমরা অলরেডি দেখেছি আগের স্লাইডে যে ইটালিয়ান শব্দ কোনটা, ইটালিয়ান শব্দ হচ্ছে ব্যাংকো, ইটালিয়ান শব্দ হচ্ছে ব্যাংকো, ঠিক আছে? ওকে ফাইন। তো কারেক্ট আনসার হচ্ছে ব্যাংকো। এরপরে হচ্ছে আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, আমরা দেখতে পারি যে এক নজরে বাংলাদেশের ব্যাংকিং যে কাঠামোটা, বাংলাদেশের বর্তমানে যে ব্যাংকিং কাঠামোটা, এই সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। এখান থেকে আমাদের বেশ ভালো প্রশ্ন আসে, আমরা জাস্ট এগুলো একটু সলভ করার চেষ্টা করি বা একটু দেখে রাখার চেষ্টা করি, এখান থেকে প্রতি বছর প্রশ্ন থাকে। আচ্ছা দেখুন এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে ব্যাংকিং কাঠামোটা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহ, ঠিক আছে, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে তালিকাভুক্ত আর একটা হচ্ছে অতালিকাভুক্ত। আমরা সিম্পলি বলতে পারি যেই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকে তারা হচ্ছে তালিকাভুক্ত, আর যারা বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকে না তারা হচ্ছে অতালিকাভুক্ত। তাহলে প্রথম প্রশ্ন আসতে পারে যে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা কয়টি? তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা হচ্ছে ৬২টি। অতালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা কয়টি? অতালিকা ব্যাংকের সংখ্যা হচ্ছে ৫টি। এখন দেখুন এই তালিকাভুক্তকে ভাগ করা হয়েছে আরো কিছু ভাগে, যেমন সরকারি ব্যাংক আছে কিছু, বেসরকারি ব্যাংক আছে কিছু, বিদেশি ব্যাংক আছে কিছু, ঠিক আছে? সরকারির মধ্যে কিছু আছে বাণিজ্যিক, কিছু আছে বিশেষায়িত, এগুলো একটু পরে আমরা ডিটেইলসে জানবো, সমস্যা নাই। আর বেসরকারির মধ্যে কিছু আছে বাণিজ্যিক, কিছু আছে ইসলামিক, আর রিসেন্টলি একটা হয়েছে ডিজিটাল। ডিজিটাল, হ্যাঁ, এটা হচ্ছে কোনো ফিজিক্যাল ব্রাঞ্চ নাই, এটা হচ্ছে ডিজিটাল। আচ্ছা দেখুন এখানে বাণিজ্যিক আর ইসলামিককে আলাদা করে দেখানো হয়েছে কেন? বাণিজ্যিক কাজ করে কি নিয়ে? বাণিজ্যিক কাজ করে হচ্ছে সুদ নিয়ে, বাণিজ্যিক কাজ করে হচ্ছে সুদ নিয়ে। আর ইসলামিক কাজ করে কি নিয়ে? ইসলামিক কাজ করে হচ্ছে মুনাফা নিয়ে। সুদ আর মুনাফা এক কথা না, এইজন্য বাণিজ্যিক ব্যাংক আর ইসলামী ব্যাংকের কনসেপ্ট হচ্ছে আলাদা। আচ্ছা, আর বিদেশি ব্যাংক বলতে বোঝানো হচ্ছে বিদেশি মালিকানায় যে ব্যাংকগুলো গড়ে ওঠে সেগুলো হচ্ছে বিদেশি ব্যাংক। আরেকটা আছে আর্থিক প্রতিষ্ঠান, যেটাকে আমরা শর্ট ফর্ম বলেছি এনবিএফআই। এনবিএফআই নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ব্যাংকের নামের শেষে ব্যাংক শব্দটা থাকে, যেমন অগ্রণী ব্যাংক লিমিটেড। বাট অগ্রণী ব্যাংক না বলে যদি বলে অগ্রণী ফাইন্যান্স লিমিটেড, অগ্রণী ইনভেস্টমেন্ট লিমিটেড, তার মানে নামের শেষে ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট শব্দগুলো যদি থাকে সেক্ষেত্রে তারা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, আর নামের পাশে ব্যাংক থাকলে তারা হচ্ছে সিম্পলি ব্যাংক। ওকে, আসলে আমরা হচ্ছে ইন ডিটেইলসে দেখার চেষ্টা করি, কারণ এই নামগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টা আমরা জানবো। সরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টা। সরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টা। নাম্বার 1 সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, আর হচ্ছে বিডিবিএল বা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। তার মানে সরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টা, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক, বিডিবিএল। তবে আমরা জেনে রাখবো এই যে 6টা সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সোনালী ব্যাংক। তাহলে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংকের নাম কি? সোনালী ব্যাংক। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখা ভালো, এই যে বিডিবিএল, বিডিবিএল প্রতিষ্ঠিত হয় কত সালে? 2010 সালে। 2010 সালে। 2010 সালের পূর্বে দুইটা প্রতিষ্ঠান ছিল, একটা হচ্ছে বাংলাদেশ শিল্প ব্যাংক, আর একটা হচ্ছে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। এই দুইটার কম্বিনেশনে 2010 সালে গঠিত হয় বিডিবিএল, ঠিক আছে? তার মানে বাংলাদেশে বর্তমানে শিল্প ব্যাংক নামে কোনো ব্যাংক নাই, শিল্প ঋণ সংস্থা নামে কোনো প্রতিষ্ঠান নাই। এই দুইটার কম্বিনেশনে বর্তমানে গঠিত হয়েছে বিডিবিএল। তাহলে আমরা বলতে পারি বর্তমানে বাংলাদেশে শিল্প ব্যাংকের ভূমিকা পালন করে কে? শিল্প ব্যাংকের ভূমিকা পালন করে হচ্ছে বিডিবিএল।
এরপরে দেখতে পারি এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে যে বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ঠিক আছে, এই বিশেষায়িত ব্যাংক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। যারা সাধারণ কার্যক্রম করে না, শুধুমাত্র বিশেষ কিছু উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয়, তারা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। আচ্ছা, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক শুধু কৃষি সেক্টর নিয়ে কাজ করে, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের অর্থ নিয়ে কাজ করে, এরকম ব্যাপারটা। এরপরে চলে আসবে হচ্ছে সাধারণ বাণিজ্যিক ব্যাংক। দেখুন, সাধারণ বাণিজ্যিক ব্যাংকের এখানে বিশাল অনেকগুলো নাম আছে। তো সাধারণ বাণিজ্যিক ব্যাংকের এতগুলো নাম থেকে কখনোই প্রশ্ন আসবে না। দুইটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা কি দেখো আমি মার্ক করে দিয়েছি। হ্যাঁ, বলা হতে পারে বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের নাম কি? এবি ব্যাংক লিমিটেড। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের নাম কি? এবি ব্যাংক। এবি ব্যাংক। ঠিক আছে, এবির ফুল মিনিং কি? এতে হচ্ছে আরব, আর বিতে হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আরব বাংলাদেশ। তাহলে বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে এবি ব্যাংক। আর বাংলাদেশের সর্বশেষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের নাম কি? বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে সিটিজেন ব্যাংক। তাহলে সর্বপ্রথম আর সর্বশেষ মেইনলি এই দুইটা জানলেই হয়, বাকিগুলো জানতে হয় না, কারণ ওগুলো থেকে প্রশ্ন আসে না। এরপরে যদি আমরা খেয়াল করি যে ইসলামী ব্যাংক, হ্যাঁ, বাংলাদেশে আমরা বলেছি যে সরকারি বাণিজ্যিক ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের বেসিক ডিফারেন্সটা কি? বাণিজ্যিক ব্যাংক কাজ করে হচ্ছে কি নিয়ে? সুদ নিয়ে। আর ইসলামী ব্যাংক কাজ করে হচ্ছে মুনাফা নিয়ে। দেখুন, ইসলামী ব্যাংকের যে বেসিক গুলো আছে, যে ইসলামী ব্যাংকের নামগুলো দেখেন: আল আরাফি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন, এই যে 6টা ব্যাংক আছে, এই 6টা ব্যাংকের প্রত্যেকটা নামের শেষে ইসলামিক শব্দটা আছে। তাই ইসলামী ব্যাংক চেনার জন্য আমার খুব একটা কষ্ট করতে হবে না। ঠিক আছে, তাহলে এই 6টা ব্যাংকের প্রত্যেকটা নামের সাথে ইসলামিক কথাটা আছে, ইনফ্যাক্ট আমি মার্ক করে দিয়েছি। বাট এই যে এই পরের 4টা খেয়াল করেন: ইউনিয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, যমুনা ব্যাংক, আর হচ্ছে এক্সিম ব্যাংক। এই 4টা ব্যাংকের নামের সাথে কিন্তু ইসলামিক শব্দটা নাই। ইসলামিক শব্দটা নাই, তারপরেও এরা কি ব্যাংক? তারপরেও হচ্ছে এরা ইসলামিক ব্যাংক। বুঝতে পেরেছেন বিষয়টা? তারপরেও হচ্ছে এরা কি ব্যাংক? তারপরেও হচ্ছে এরা ইসলামিক ব্যাংক। ওকে, তাহলে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি যে হচ্ছে ইসলামিক ব্যাংকের নামের শেষে ইসলামিক থাকলেই তারা ইসলামিক ব্যাংক। এবং পাশাপাশি আরো 4টা ব্যাংক আছে, সেটা মুখস্থ করে ফেলবো: ইউনিয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, যমুনা ব্যাংক, এক্সিম ব্যাংক। এই 4টা ব্যাংকের নামের শেষে ইসলামিক না থাকলেও তারা হচ্ছে ইসলামিক ব্যাংক। বিদেশি ব্যাংকে চলে আসি: ব্যাংক আল ফালা, সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি, হাবিব ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আর হচ্ছে উরি ব্যাংক। এখানে আপনাদের একটা ভুল হয়, সেটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখবেন এই যে সিটি ব্যাংকের কথা বলা আছে, হ্যাঁ, স্পেলিংটা খেয়াল করেন, CITI। ওকে, আরেকটা ব্যাংকও কিন্তু হয় CITY। দুইটা সিটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি বলা হয় এই সিটি ব্যাংক, হ্যাঁ, এই সিটি ব্যাংক, তাহলে সেটা কি? বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বা যদি বলা হয় CITI, তখন সেটা কি ব্যাংক? সেটা হচ্ছে কি? বিদেশি ব্যাংক। আমরা এই ভুলগুলো করি। হ্যাঁ, আরেকটা ভুল করি, যেমন ধর এই দেখেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হচ্ছে বিদেশি ব্যাংক। বা যদি বলা হতো সিম্পলি স্ট্যান্ডার্ড ব্যাংক, চার্টার্ড কথাটা থাকতো না, স্ট্যান্ডার্ড ব্যাংক, তাহলে এটা কি হতো? তাহলে এটা হচ্ছে ইসলামিক ব্যাংক। ওকে, যেটা আমরা আগের স্লাইডে দেখে এসেছি। আচ্ছা, অতালিকাভুক্ত ব্যাংকের মধ্যে প্রথমেই চলে আসে হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি দিতে পারে সেটা হচ্ছে কি, যে কোন ব্যাংক জামানতবিহীন ঋণ দিয়ে থাকে? গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ঋণের জন্য খুব বেশি পরিচিত। আনসার: বিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জুবলি ব্যাংক, আর হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক। ইনফ্যাক্ট হচ্ছে এই প্রশ্নগুলো আসে, হ্যাঁ, নিচের কোনটি তালিকাভুক্ত ব্যাংক, নিচের কোনটা অতালিকাভুক্ত ব্যাংক। ঠিক আছে, সো বেটার হচ্ছে আমাদের তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে 62টা, অতালিকাভুক্ত 5টা। আমরা যদি অতালিকাভুক্ত 5টা ব্যাংকের নাম মেমোরাইজ রাখতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু তালিকাভুক্ত অতালিকাভুক্ত সহজেই ফাইন্ড আউট করতে পারি। ওকে, ওকে, নেক্সট চ্যাপ্টার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আসুন, কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের অবশ্যই প্রশ্ন থাকবে। দেখুন কেন্দ্রীয় ব্যাংকে কি বলেছে: একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে, দেখেন আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো খেয়াল করি। হ্যাঁ, অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে
মুদ্রা বাজার গঠন, মুদ্রার প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রামান সংরক্ষণ, বিনিময় হার নির্ধারণ ইত্যাদি কাজ কে করে থাকে? ইত্যাদি কাজ করে থাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। দ্যাট মিন্স এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। ওকে, আচ্ছা, এখন দেখুন ওরা কি বলেছে, তারা হচ্ছে অর্থ বাজার এবং ব্যাংক ব্যবস্থাকে কি করে? নিয়ন্ত্রণ করে এবং নোট ইস্যু করার তাদের কি অধিকার আছে? একচেটিয়া অধিকার। একটু জেনে রাখবেন, একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন করতে পারে। তো পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে কোন ব্যাংকের নোট ও মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার আছে? একচেটিয়া অধিকার। এটা হবে না, একচেটিয়া দিয়ে দিছে আর কি, যাই হোক একচেটিয়া হবে। হ্যাঁ, একচেটিয়া অধিকার আছে। ওকে, ফাইন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে। এরপরে দেখেন হচ্ছে এইটা, এখান থেকে মোটামুটি একটা কোশ্চেন কমন পাবেন, আপনারা নিশ্চিত থাকেন। ঠিক আছে, দেখুন কেন্দ্রীয় ব্যাংকের যে ইতিহাস সেটা, ঠিক আছে। রিক্স ব্যাংক অফ সুইডেন, রিক্স ব্যাংক অফ সুইডেন, অনেক সময় রিক্স ব্যাংক অফ সুইডেন থেকে, অনেক সময় রিক্স ব্যাংক থেকে। আমরা দেখবো যে এটি কি, এটি হচ্ছে বিশ্বের সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক। প্রশ্ন আসতে পারে বিশ্বের সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বিশ্বের সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিক্স ব্যাংক অফ সুইডেন। কিন্তু খেয়াল করে দেখেন, এই যে পরে যেটা আছে ব্যাংক অফ ইংল্যান্ড, এটাও কিন্তু বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, আলটিমেটলি দুইটাই বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে, কিন্তু দিন শেষে একটা জিনিস আমরা খেয়াল করে দেখবো যে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক আলটিমেটলি কি রিক্স ব্যাংক অফ সুইডেন নাকি ব্যাংক অফ ইংল্যান্ড? আসলে এইটা আমাদের কোশ্চেনের প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, যদি প্রশ্নে সুগঠিত শব্দটা বলা থাকে, যদি প্রশ্নে সুগঠিত শব্দটা বলা থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে ব্যাংক অফ ইংল্যান্ড, আর সকল ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে রিক্স ব্যাংক অফ সুইডেন। ঠিক আছে, এরপরে চলে আসছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএস এর হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক, এবং এটা কয়টা ফেডারেল রিজার্ভ ব্যাংকের সমন্বয়? 12টা ফেডারেল রিজার্ভ ব্যাংকের সমন্বয়। ব্যাংক অফ জাপানটা আমরা দেখে যাব। কেন দেখে যাব? কারণ আমরা এশিয়া মহাদেশে বসবাস করি এবং এশিয়ার প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ব্যাংক অফ জাপান। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। ঠিক আছে, আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম আমরা মোটামুটি সবাই জানি, সেটা কি? বাংলাদেশ ব্যাংক। তো এই উৎপত্তি গুলা থেকে আমরা একটু দেখে নেব। আর বাংলাদেশ ব্যাংক কিন্তু দেখে যাবেন যে বাংলাদেশ ব্যাংক অর্ডার কত সালে? 1972 সালে। বাংলাদেশ ব্যাংক অর্ডার কত সালে? 1972 সালে। এবং বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1971 সালের 16ই ডিসেম্বর। 1971 সালের 16ই ডিসেম্বর। কার্যক্রম শুরু হয় কত সালে? 1972 সালের 1 জানুয়ারি। ঠিক আছে, আসুন আমরা কিছু কনফিউজিং কোশ্চেন সলভ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভুল হওয়ার চান্স কমে যাবে। দেখুন, এখানে বলা হয়েছে যে নিচের কোনটি সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক? নিচের কোনটি সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক? দেখেন সবচেয়ে প্রাচীন বলেছে, এখানে কিন্তু সুগঠিত কথাটা একবারও বলে নাই, রাইট? তাহলে সুগঠিত কথাটা যেহেতু একবারও বলে নাই, সেক্ষেত্রে আমার ব্যাংক অফ ইংল্যান্ড অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। সিম্পলি বলছে সবচেয়ে প্রাচীন, তখন আপনি অ্যান্সার কি দিবেন? দি রিক্স ব্যাংক অথবা রিক্স ব্যাংক অফ সুইডেন। এরপর আমরা দেখবো হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ। দেখুন ঋণ নিয়ন্ত্রণে কি বলা হয়েছে, যে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি বা কৌশল থেকে একটা প্রশ্ন নরমালি থাকে। হ্যাঁ, ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি বা কৌশল থেকে একটা প্রশ্ন সবসময় থাকে, সেটা হচ্ছে কোনটি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি অথবা কোনটি গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এখন দেখুন সাধারণ পদ্ধতি হচ্ছে তিনটা: ব্যাংক হার, খোলা বাজার, আর একটা হচ্ছে জমার হার। আমরা একটা জিনিস জেনে যাব যে ব্যাংক হার কাকে বলে। আমরা জানি যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে তাকে কি বলা হয়ে থাকে? ব্যাংক হার। জেনে রাখা ভালো,
বর্তমানে ব্যাংক হার হচ্ছে 4%। বর্তমানে ব্যাংক হার কত পার্সেন্ট? 4%। খোলা বাজার নীতি, খোলা বাজার নীতিতে কি করা হয়? কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ট্রেজারি বিল অথবা ট্রেজারি বন্ড বিক্রি করে, একবার বিক্রি করে আর একবার পুনরায় ক্রয় করে নেয়। এই কনসেপ্টটাই হচ্ছে খোলা বাজার নীতি। আর জমার হার পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে এসএলআর প্লাস সিআর, এই দুইটার পরিবর্তন। ঠিক আছে, এসএলআর আর সিআর এর পরিবর্তনই হচ্ছে জমার হার পরিবর্তন। গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি নাম্বার 1 এ আছে ঋণের বরাদ্দকরণ নীতি। আমরা জানি যে ঋণের বরাদ্দকরণ নীতি মানে কি? ঋণের বরাদ্দকরণ নীতি বলতে বোঝানো হচ্ছে বাজেটের সেক্টর ওয়াইজ একটা অ্যামাউন্ট বরাদ্দ করে দেওয়া হবে। যেমন কৃষি খাতে এত কোটি টাকা, আইসিটি খাতে এত কোটি টাকা, শিক্ষা খাতে এত কোটি টাকা, ব্যাপারগুলো এরকম। ভোগ্যপণ্যের ঋণ নিয়ন্ত্রণ, টিভি, ফ্রিজ, এসি এগুলো কিনতে হচ্ছে কিস্তি দেওয়া হয়। কিস্তি আমরা বাড়ায়ও দিতে পারি, কিস্তি আমরা কমায়ও দিতে পারি, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন, সোজা ভাষায় জামানত একবার বাড়ায় ধরবো, একবার কমায় ধরবো। প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা, যারা হচ্ছে অবৈধ কাজের সাথে সম্পৃক্ত ঋণ নিয়ন্ত্রণে, তাদের জন্য হচ্ছে প্রত্যক্ষ শাস্তি বা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে করে পরবর্তীতে এই কাজগুলোর ব্যাপারে কেউ আর সাহস করতে না পারে। নৈতিক প্রচারণা, নৈতিকভাবে মানুষকে বোঝাতে হবে দেশে মানি লন্ডারিং এর খারাপ দিকগুলো কি কি, ব্যাংক হার বাড়লে কি হয়, ব্যাংক হার কমলে কি হয়, এই নৈতিক প্রচারণাগুলো চালাতে হবে। আর বাণিজ্য দক্ষিণে কেন্দ্রীয় ব্যাংকের একটা ম্যাগাজিন আছে, প্রতি মাসে বা 3 মাস পর পর তারা কিছু ম্যাগাজিন প্রকাশ করে বিনামূল্যে, যে কেন্দ্রীয় ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকিং এর যে আইটেম গুলো আছে এগুলো সম্পর্কে জনসাধারণকে জানানোর জন্য তারা হচ্ছে কিছু মাসিক পরিক্রমা বের করে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রচারণামূলক পদ্ধতি। আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে নোট। খুব গুরুত্বপূর্ণ কিছু টার্ম আছে এখানে হচ্ছে নোট দিয়ে। হ্যাঁ, এখানে আমরা জানি যে নোট কয় ধরনের? নোট হচ্ছে মূলত দুই ধরনের। ঠিক আছে, নোট হচ্ছে মূলত দুই ধরনের। আমি দুইটা স্লাইড একবারে দেখাই। আচ্ছা, এখন যে একটা নোট হচ্ছে কি নোট? একটা নোট হচ্ছে সরকারি নোট, আরেকটা নোট হচ্ছে কি নোট? আরেকটা নোট হচ্ছে ব্যাংক নোট। আমরা মাথায় রাখবো আমাদের টোটাল নোট কয়টা? টোটাল নোট হচ্ছে 10টা। 10টাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 7। ঠিক আছে, এই 3 কি? 3 হচ্ছে আমার সরকারি নোট, 3 হচ্ছে আমার সরকারি নোট। তাহলে 7 কি? 7 হচ্ছে আমার ব্যাংক নোট। ঠিক আছে, এই হচ্ছে একদম ইজিলি বোঝা গেল বিষয়টা। ঠিক আছে, তাহলে সরকারি নোট তিনটা কি কি? 1 টাকা, 2 টাকা, 5 টাকা। 1 টাকা, 2 টাকা, 5 টাকা। ইস্যু করে কে? অর্থ মন্ত্রণালয়। ইস্যু করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। এবং সরকারি নোট চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যেই নোটে সিগনেচার থাকবে হচ্ছে অর্থ সচিবের। অর্থ সচিবের সিগনেচার থাকলেই সেটা কিসের নোট? সেটা হচ্ছে সরকারি নোট। আচ্ছা, ঠিক সেম ভাবে এই যে 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত কয়টা নোট আছে? 7টা নোট আছে। আপনারা চাইলে গুনে দেখতে পারেন। যেমন আমি গুনি, এই যে 10, 20, 50, 60, না 60 নাই, 100, 200, 500, 1000। হলো কি 7টা? 2, 3, 4, 5, 6, 7, 7টা হয়েছে। ঠিক আছে, তাহলে এই 7টা নোট হচ্ছে কি নোট? এই 7টা নোট হচ্ছে ব্যাংক নোট। তাহলে ব্যাংক নোট চেনার সবচেয়ে সহজ উপায় কি? ব্যাংক নোট চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে স্বাক্ষর থাকবে কার? গভর্নরের। ঠিক আছে, এখন পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে সপ্তম ব্যাংক নোট কোনটি বা সর্বশেষ ব্যাংক নোট কোনটি? এখন নরমালি আমরা কি মনে করি 1000 টাকা তো সবচেয়ে বড়, তাহলে সপ্তম ব্যাংক নোট বা সর্বশেষ ব্যাংক নোট নিশ্চয়ই 1000 টাকার নোট না। সর্বশেষে যে ব্যাংক নোটটা বাজারে এসেছে সেটা হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে 5 টাকার নোট, 200 টাকার নোট। তাহলে এই 200 টাকার নোট হচ্ছে সর্বশেষ, 200 টাকার নোট হচ্ছে সর্বশেষ। ঠিক আছে, বা হচ্ছে সপ্তম এই 200 টাকার নোট। ঠিক আছে,
আশা করি নোট নিয়ে আপনাদের যে কনফিউশন গুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব নিয়ে আমাদের হচ্ছে কিছু কোয়েশ্চেন থাকে। আমরা নরমালি জানি যে হিসাবের মাধ্যমে একজন গ্রাহক ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং ব্যাংকে টাকা জমা দেন এই কাজগুলো করতে পারে, সেটা হচ্ছে কি ব্যাংক হিসাব। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারি এইখান থেকে একটা কোশ্চেন আসবে, এটা আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি। ঠিক আছে, ব্যাংকের হিসাব আসলে অনেক ধরনের হয়, বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় রাইটাররা অনেকভাবে উপস্থাপন করেছে, বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোকে ব্যাংক হিসাব মেইনলি হচ্ছে তিন ভাবেই আমরা বলি: চলতি, সঞ্চয়ী, স্থায়ী। এবং ম্যাক্সিমাম কোশ্চেন চলতি, সঞ্চয়ী, স্থায়ী এখান থেকেই থাকে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন। সংজ্ঞাটা খুব একটা ইম্পর্টেন্ট না, সংজ্ঞাটা খুব একটা ইম্পর্টেন্ট না, উদ্দেশ্যটা খেয়াল করেন যে পুনঃ অর্থ সংস্থান করা। পুনঃ অর্থ সংস্থান মানে হচ্ছে পুনঃ মানে কি বারবার, পুনঃ মানে হচ্ছে বারবার অর্থ সংস্থান করা। এখন এই যে বারবার অর্থ সংস্থান করে কারা, বারবার টাকার দরকার হয় কাদের, মূলত হচ্ছে ব্যবসায়ী শ্রেণীদের, যারা মূলত ব্যবসা করে বা যারা হচ্ছে শিল্পপতি। তাহলে আমরা একই সাথে জানলাম যে চলতি হিসাবের মক্কেল, মক্কেল বলতে বোঝানো হচ্ছে গ্রাহক। চলতি হিসাবের গ্রাহক মেইনলি কারা হয়, মেইনলি হয় হচ্ছে ব্যবসায়ী শ্রেণী। এরপরে বলা হচ্ছে সঞ্চয়ী হিসাব মূলত হচ্ছে কারা, দেখেন নিম্ন ও মধ্যবিত্ত, এরা কারা হয়, ছাত্র হয় বা চাকরিজীবী হয়। সোজা ভাষায় যাদের ইনকামটা হচ্ছে ফিক্সড, যাদের ইনকামটা হচ্ছে ফিক্সড, যেমন একজন চাকরিজীবী প্রতি মাস শেষে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট ইনকাম করে, একজন ছাত্র মাসে 2টা টিউশনি করে বা 3টা টিউশনি করে একটা ফিক্সড অ্যামাউন্ট ইনকাম করে, রাইট? এই জন্য বলা হচ্ছে যাদের ইনকামটা নির্দিষ্ট বা ফিক্সড তাদের জন্য হচ্ছে সঞ্চয়ী। আর স্থায়ী যেটা বলা আছে, স্থায়ীর আরেকটা নাম হচ্ছে মেয়াদি। হ্যাঁ, অনেক সময় আমরা স্থায়ী দেখতে গিয়ে মেয়াদি কথাটা পাই, তখন হচ্ছে আমরা একটু কনফিউজড হই, স্থায়ী বা মেয়াদি। এখন দেখুন মেয়াদি থেকে যে প্রশ্নটা বেশি সেটা হচ্ছে কোন হিসাবের মাধ্যমে সবচেয়ে বেশি বেনিফিটেড হওয়া যায়, কোন হিসাবের মাধ্যমে, কোন হিসাবের মাধ্যমে সবচেয়ে বেশি বেনিফিটেড হওয়া যায় বা সবচেয়ে বেশি আয় অর্জন করা যায়, কোন হিসাব থেকে, মেয়াদি বা স্থায়ী হিসাব থেকে। ঠিক আছে, এবং স্থায়ী হিসাব মেলে কারা করে থাকে, যাদের প্রচুর অলস অর্থ আছে, প্রচুর অলস অর্থ কাদের আছে, যেমন সরকারের অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি বা বিদেশ থেকে এসেছে কোনো ভদ্রলোক, সেই ব্যক্তি, এদের কাছে প্রচুর অলস অর্থ থাকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখুন যেটা বলা হয়েছে যে চেকের ব্যবহার মূলত হচ্ছে চলতি হিসাব আর সঞ্চয়ী হিসাব। আমরা যে কাজটা করি টাকা উত্তোলনের জন্য আমরা কি ব্যবহার করি, চেক ব্যবহার করি। তাহলে চলতি হিসাব আর সঞ্চয় হিসাবে আমরা টাকা উত্তোলনের কি ব্যবহার করি, চেক ব্যবহার করি, কিন্তু স্থায়ী হিসাবে বলছে কি চেক ব্যবহার করা হয় না। তাহলে টাকা উত্তোলনের জন্য কি ব্যবহার করা হয়, ব্যবহার করা হচ্ছে এফডিআর, এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। ঠিক আছে, স্থায়ী আমানতের রসিদ। আচ্ছা, সুদের হার চলতি হিসাবে কোনো প্রকার সুদ দেওয়া হয় না। কেন সুদ দেওয়া হয় না, কারণ চলতি হিসাবে সুদ না দেওয়ার কারণ হচ্ছে, এই ভাই সাউন্ড দরজা ভালো অফ করে দাও। চলতি হিসাবে সুদ না দেওয়ার কারণ কি, চলতি হিসাবে সুদ না দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন খুশি তখন টাকা উত্তোলন করি। ঠিক আছে, আচ্ছা সঞ্চয় হিসেবে যখন খুশি তখন টাকা উত্তোলন করি না, এই জন্য আমাদের অল্প সুদ দেওয়া হয়। আর হচ্ছে স্থায়ীতে অধিক সুদ দেওয়া হয়। কেন, কারণ স্থায়ীতে আপনি যখন খুশি তখন টাকা উত্তোলন করতে পারবেন না, আপনার যে নির্দিষ্ট মেয়াদটা থাকবে সেটা পার হলেই উত্তোলন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে জমাতিরিক্ত ঋণের সুবিধা দেওয়া হয় কাদের, চলতি হিসাবধারী। জমাতিরিক্ত ঋণের সুবিধা দেওয়া হয় কাদের, চলতি হিসাবধারীদের। জমাতিরিক্ত ঋণের ইংরেজি হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট। ঠিক আছে, আচ্ছা এই ছিল মোটামুটি আমাদের ব্যাংক হিসাবের বেসিক কিছু আলোচনা। এখান থেকে মোটামুটি আপনাদের প্রশ্ন থাকবে, আপনারা নিশ্চিত। ঠিক আছে,
এরপর আমরা চলে যাবো হচ্ছে চেকের মধ্যে। হ্যাঁ, চেক নিয়ে আমাদের কিছু কোয়েশ্চেন থাকে, যে আমরা জানি যে চেক কাকে বলা হয়। চেক হচ্ছে এমন একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল যার মাধ্যমে আমরা কি করতে পারি, টাকা উত্তোলন করতে পারি। চেক হচ্ছে এমন একটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল যার মাধ্যমে আমরা টাকা উত্তোলন করতে পারি, এটা হচ্ছে চেক। এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে যে হস্তান্তরযোগ্য দলিল আইন কত সালে, 1881 সালের, এবং 81 সালের আইন অনুযায়ী চেক সম্পর্কে বলা হয়েছে কোথায়, চেক সম্পর্কে বলা হয়েছে 6 ধারায়। চেক সম্পর্কে বলা হয়েছে কোথায়, 6 ধারায়। চেকের পক্ষসমূহ দেখব, পরীক্ষায় প্রশ্ন আসে চেকের মূল পক্ষ কয়টি, 3টি। চেকের মূল পক্ষ হচ্ছে 3টি। নাম্বার 1 আদেষ্টা, নাম্বার 2 আদিষ্ট, নাম্বার 3 প্রাপক। এই তিনজন হচ্ছে চেকের মূল পক্ষ, আদেষ্টা, আদিষ্ট, প্রাপক। ঠিক আছে, সিম্পলি আমরা বলতে পারি যিনি চেক প্রস্তুত করেন, তিনি হচ্ছে কে, তিনি হচ্ছে আদেষ্টা। ইংরেজিটা ভালো মতো দেখে যাবেন, অনেক জায়গায় অপশনে আদেষ্টা না লিখে তারা সরাসরি লেখা হচ্ছে ড্রয়ার। ওকে, এরপরে বলছে আদিষ্ট। আদিষ্ট মানে কি, আদিষ্ট মানে হচ্ছে যার মাধ্যমে চেকের টাকা পরিশোধ করা হয়, যার মাধ্যমে চেকের টাকা পরিশোধ করা হয়। এখন চেকের টাকা সারা জীবন কার মাধ্যমে পরিশোধ করা হয়, সারা জীবন চেকের টাকা পরিশোধ করা হচ্ছে ব্যাংকের মাধ্যমে। তবে চেকের আদিষ্ট অলওয়েজ কে হবে, ব্যাংক। ঠিক আছে, তাহলে আদিষ্ট ইংরেজি কি, ড্রই। তাহলে ড্রয়ার চিনলাম, ড্রই চিনলাম। এবার চিনব হচ্ছে পেই। পেইটাকে সিম্পলি যার জন্য চেক প্রস্তুত করা হয়, যার জন্য চেক প্রস্তুত করা হয়। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি যে একটা সহজ এক্সাম্পল দেই, যে মিস্টার মুশফিককে আসপেক্ট লিমিটেড ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের একটি চেক দিল। ঠিক আছে, তাহলে দেখেন চেকটা কাকে দেয়া হয়েছে, মিস্টার মুশফিককে দেয়া হয়েছে। দেখেন মিস্টার মুশফিক এখানে কে, মিস্টার মুশফিক হচ্ছে এখানে প্রাপক বা পেই। কে দিয়েছে, আসপেক্ট লিমিটেড। তাহলে চেকটা প্রস্তুত করেছে কে, নিশ্চয়ই আসপেক্ট লিমিটেড। আসপেক্ট লিমিটেড এখানে কে, আদেষ্টা বা ড্রয়ার। কার চেক দিয়েছে, ডাচ বাংলা ব্যাংকের চেক দিয়েছে। তাহলে এখানে ডাচ বাংলা ব্যাংকটা আপনার কে, এই ডাচ বাংলা ব্যাংকই হচ্ছে আপনার আদিষ্ট। আশা করি এবার হচ্ছে আপনার আদেশটা, আদিষ্ট, প্রাপক এই তিনটা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। ওকে ফাইন। এদিকটা আসো তো, একটু ক্লোজ দাও তো স্লাইডটা, স্লাইডটা একটু ক্লোজ দাও। এটা পেন আচ্ছা ছিল কোথায়, হোয়াটসঅ্যাপে না, হোয়াটসঅ্যাপে বের করো। না তো নাই, এবার ডিরেক্ট ডাউনলোড।
আচ্ছা দেখুন, আমরা এখন দেখবো বিভিন্ন প্রকার চেক বা চেকের একটা ক্লাসিফিকেশন আছে। নাম্বার 1 এ যদি আমরা প্রথমে দেখতে পারি যে এখানে চেকের প্রকারভেদ গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথমে আমরা দেখতে পারি এখানে কি বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে বাহক চেক। প্রথমে বলা হচ্ছে বাহক চেক। আমরা জানি যে বাহক চেকটা কি? বাহক চেকটা হচ্ছে সবচেয়ে বেশি অনিরাপদ। বাহক চেক হচ্ছে সবচেয়ে বেশি অনিরাপদ। হ্যাঁ, কেন অনিরাপদ? কারণ বাহক চেকে টাকা দেয়া হয় ওই পার্সনকে অথবা তার বাহক। ঠিক আছে, তার মানে পার্সনটা ফিক্স থাকে না, তার পরিবর্তে অন্য কেউ টাকা নিতে পারে। তাহলে বাহক চেক হচ্ছে কি সম্পূর্ণ অনিরাপদ। ঠিক আছে, তাহলে এই বাহক চেকের একটু আপডেট ভার্সন হচ্ছে আমাদের কি চেক, একটু আপডেট ভার্সন হচ্ছে আমাদের হুকুম চেক বা আদেশ চেক। ঠিক আছে, আর এখানে পার্সনের নাম ফিক্সড করে বলা থাকে। সবচেয়ে বেশি সেফ যেটা সেটা হচ্ছে দাগ কাটা চেক। সবচেয়ে বেশি সেফ হচ্ছে দাগ কাটা চেক। এখন সত্যি কথা বলতে দাগ কাটা চেক নামে আসলে কোনো চেক ব্যাংক তৈরি করে না। আমাদের নরমালি যে বাহক চেকটা আছে, আমি যদি একটু দেখাই, সে ফর এক্সাম্পল এই হচ্ছে আমাদের চেক। ঠিক আছে, এটা হচ্ছে আমার জন্য ওয়ান কাইন্ড অফ বাহক চেক। এই বাহক চেকের পাশে আমরা যখন আড়াআড়ি দুটো দাগ দিয়ে দিই, সেটাই হচ্ছে দাগ কাটা চেক বা ক্রস চেকে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তো সিম্পলি যদি এই দাগটা ফাঁকা থাকে, সিম্পলি যদি আমাদের এই দাগটা ফাঁকা থাকে, সেক্ষেত্রে সেটা হয় সাধারণ দাগ কাটা। আর দাগের ভিতরে যদি কোনো লেখা থাকে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চের নাম্বার এন্ড কম, সেক্ষেত্রে সেটা বিশেষভাবে দাগ কাটা। এরপর আমরা দেখতে পাচ্ছি মার্কেট চেক বা মার্কেট চেক বা চেক কার্ড। এটা আরেকটা নাম আমি আপনাদেরকে বলে দিই, আরেকটা নাম শপিং চেক। হ্যাঁ, শপিং চেক, শপিং চেক। এখন তাহলে আমরা বলতে পারি মার্কেট চেক বা চেক কার্ড বা শপিং চেক মানে কি? সোজা ভাষায় আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এই সবগুলাই মার্কেট চেক বা শপিং চেক বা চেক কার্ড। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপরে যদি আমরা খেয়াল করি উপহার চেক। উপহার চেক হিসেবে আমরা বলতে পারি প্রাইস বন্ড। হ্যাঁ, তারপরে অন্যান্য চেক। নাম্বার 1 ফাঁকা চেক। আমরা সিম্পলি বলতে পারি যে চেকে টাকার পরিমাণ উল্লেখ থাকে না তাকে কি বলা হয়? তাকে বলা ফাঁকা চেক। তারপর বাসি চেক বা মেয়াদ উত্তীর্ণ চেক। 6 মাস বা 180 দিন পার হয়ে গেলে এটাকে বাসি চেক বা মেয়াদ উত্তীর্ণ চেক বলে। আর বাতিল চেকও বলে। হারানো চেক, চেক হারিয়ে গেলে নরমালি আমরা ব্যাংকে সবার আগে যাব না, থানায় যাব। এটা নিয়ে আমাদের একটা কনফিউশন আছে। থানায় যাব ঠিক আছে, বাট ফার্স্ট অফ অল ব্যাংকে ইনফর্ম করতে হবে যাতে করে ওই চেক দিয়ে অন্য কেউ লেনদেন করতে না পারে। ঠিক আছে, ওকে ফাইন। তো এই ছিল আমাদের অল অ্যাবাউট চেক, আমাদের ব্যাংকিং সংক্রান্ত আলোচনা। এবারে আমরা একটু বীমা সংক্রান্ত আলোচনা করব। ঠিক আছে, দেখুন তথ্য প্রবাহে বীমা। ফার্স্ট অফ অল বীমার ধারণা দেখব। এখান থেকে বেসিক কিছু কোশ্চেন আমাদের রেগুলার আসছে। বর্তমানে বীমা আইন কত সালে? বর্তমানে বীমা আইন 10 সালে। বীমার উদ্দেশ্য কি? বীমার উদ্দেশ্য ঝুঁকি বন্টন। বীমা প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা সাধারণ বীমা আর একটা জীবন বীমা। আমরা জানি সাধারণ বীমায় বীমার আলোচনার বিষয়বস্তু কি? মানুষের সম্পত্তি। আর জীবন বীমার বিষয়বস্তু কি? মানুষের জীবন। আমরা এটাও জানি যে সম্পত্তি বীমা কিসের চুক্তি? সম্পত্তি বীমা ক্ষতিপূরণের চুক্তি। সম্পত্তি বীমা ক্ষতিপূরণের চুক্তি। আর যেটা জীবন বীমা, সেটা কিসের চুক্তি? জীবন বীমা নিশ্চয়তার চুক্তি।
আচ্ছা, এরপর আমরা চলে আসছি হচ্ছে বীমা ব্যবসায়ের মূলনীতি। বীমা ব্যবসায়ের মূলনীতি নাম্বার 1, বীমাযোগ্য স্বার্থের নীতি। সিম্পলি আমরা বলতে পারি বীমাযোগ্য স্বার্থের নীতি মানে কি? বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ। দ্যাট মিন্স বীমাযোগ্য স্বার্থ কি মিন করতেছে? বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ। ঠিক আছে, বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরবর্তী যে নীতিটা আছে তার নাম হচ্ছে, আমরা একটু যদি দেখি, আর্থিক ক্ষতিপূরণের নীতি, যেটা হচ্ছে আমাদের সম্পত্তি বীমার ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যক্ষ কারণের নীতি। প্রত্যক্ষ কারণের আরেকটা নাম হচ্ছে, প্রত্যক্ষ কারণ পরিবর্তে তারা বলতে পারে হচ্ছে নিকটতম কারণ। নিকটতম, হ্যাঁ, প্রত্যক্ষ কারণ বা নিকটতম কারণ বা কজা প্রক্সিমা। প্রত্যক্ষ কারণ বা নিকটতম কারণ বা কজা প্রক্সিমা, এটা বলা হয়ে থাকে। বীমা কোম্পানি যেই কারণগুলো উল্লেখ করে দেয় আর ওই কারণে যদি ক্ষতিটা সংগঠিত হয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় প্রত্যক্ষ কারণ বা নিকটতম কারণ বা কজা প্রক্সিমা। এরপরে হচ্ছে বলা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। আমরা জানি আনুপাতিক অংশগ্রহণ কোন বীমায় করা হয়ে থাকে, সেটা হচ্ছে দ্বৈত বীমা। আনুপাতিক অংশগ্রহণ করা হয় হচ্ছে দ্বৈত বীমা। এরপরে হচ্ছে আমাদেরকে কি বলা হচ্ছে, সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি। মানে যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকুই আমরা হচ্ছে ঝুঁকি গ্রহণ করব, এর বেশি ঝুঁকি গ্রহণ করতে যাব না। এরপরে বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ বা উত্তরমনের নীতি। স্থলাভিষিক্তকরণ বা উত্তরমনের নীতি বলতে বোঝানো হচ্ছে, আমরা জানি যে সম্পত্তির যে অবশিষ্ট অংশ বা ভগ্নাবশেষ মূল্য বা স্যালভেজ ভ্যালু থেকে থাকে, বীমা কোম্পানি প্রিমিয়াম পরিশোধ ক্ষতিপূরণ দেওয়ার পরে ওই সব সালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্যের মালিক হয়ে যায় কে? বীমা কোম্পানি বা বীমাকারী। ঠিক আছে, এটা হচ্ছে স্থলাভিষিক্তকরণ বা উত্তরমনের নীতি। নরমালি এই নীতিটা কার্যকর করা সবচেয়ে বেশি হচ্ছে নৌ বীমা। স্থলাভিষিক্তকরণ সবচেয়ে বেশি কার্যক্রম করা ইফেক্টিভ হয় হচ্ছে কোন বীমা? নৌ বীমা। ঠিক আছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের বীমা সম্পর্কে কিছু বেসিক তথ্য। ফোনগুলো আজকে ভেঙে যাচ্ছে, বুঝলাম না এরকম হওয়ার কারণটা কি। আচ্ছা, বীমা সংক্রান্ত কিছু টার্ম আছে, এই দুইটা থেকে কোশ্চেন থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি। নাম্বার 1 হচ্ছে পুনর্বীমা আর নাম্বার 2 হচ্ছে দ্বৈত বীমা, যেটা আমি অলরেডি বলেছি একটা আনুপাতিক অংশগ্রহণ বোঝাতে। দেখুন, পুনর্বীমাটা কি? পুনর্বীমা হচ্ছে পুনরায় বীমা। পুনর্বীমা হচ্ছে পুনরায় বীমা। ঠিক আছে, মানে আমি একটা কোম্পানির কাছে বীমা করলাম, ওই কোম্পানি পুনরায় আরেকটা কোম্পানির কাছে বীমা করবে, দ্যাট ইজ পুনর্বীমা। আর দ্বৈত বীমা হচ্ছে আমি নিজেই একাধারে দুইটা কোম্পানির কাছে বীমা করব, সেটা হচ্ছে দ্বৈত বীমা। ঠিক আছে, এইটা হচ্ছে পুনর্বীমা আর দ্বৈত বীমার বেসিক। তো আপনারা একটু ইংরেজি টার্ম গুলো একটু ভালো মতো দেখে যাবেন। যেমন পুনর্বীমার ইংরেজি হচ্ছে আপনার সাইডে লিখে, হ্যাঁ, রি ইন্স্যুরেন্স। রি ইন্স্যুরেন্স। আর হচ্ছে আপনার দ্বৈত বীমার ইংরেজি হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স। অনেকে মনে করে জয়েন্ট, না, ডাবল ইন্স্যুরেন্স। রি ইন্স্যুরেন্স, একটা হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স। আচ্ছা, ফাইন। আচ্ছা, জীবন বীমার কিছু বৈশিষ্ট্য আছে। জীবন বীমার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো যদি একটু খেয়াল করি, যেমন প্রথমে দেখতে পাচ্ছি মানব জীবন সংশ্লিষ্টতা। কারণ আমরা জানি হচ্ছে মানব জীবনের সাথে সম্পৃক্ত হচ্ছে জীবন। এরপর হচ্ছে নিশ্চয়তার চুক্তি, এটা আমরা জানি। কারণ জীবন বীমাই হচ্ছে যদি হচ্ছে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে মারা নাও যাই, আমি টাকা পাবো, এটা আমি নিশ্চিত। এটা হচ্ছে নিশ্চয়তার চুক্তি। বীমাযোগ্য স্বার্থ, বীমা গ্রহীতার আর্থিক স্বার্থে এখান থেকে একটা কমন একটা প্রশ্ন আসে, কাদের ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থ প্রমাণ করার প্রয়োজন নেই? কাদের ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থ প্রমাণ করার প্রয়োজন নেই? তারা কারা? তারা হচ্ছে হাজব্যান্ড প্লাস ওয়াইফ, মানে স্বামী স্ত্রী
এই দুইটা পার্সনের ক্ষেত্রে বিবাহযোগ্য স্বার্থ প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ স্বামীর টাকা তার বদলে তার স্ত্রী পাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্বামীর টাকার, প্রথম ভাগ হচ্ছে তার স্ত্রীর। যেটা হচ্ছে বিবাহযোগ্য স্বার্থের ক্ষেত্রে তাদের বিবাহযোগ্য স্বার্থের বেলায় কাদের সম্পর্ক প্রমাণ করার প্রয়োজনে, তারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। ওকে ফাইন। আচ্ছা, এরপর হচ্ছে চূড়ান্ত সদিচ্ছাসের সম্পর্ক। চূড়ান্ত সদিচ্ছাসের সম্পর্ক দ্যাট মিন্স হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক কাজ করে। এরপরে বলা হচ্ছে মৃত্যুহার পুঞ্জি নির্ভরতা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে মৃত্যুহার পুঞ্জির ফাউন্ডার কে? মৃত্যুহার পুঞ্জির ফাউন্ডার হচ্ছে এডমন্ড হ্যালি। এডমন্ড হ্যালি। মৃত্যুহার পুঞ্জির উদ্ভাবক হচ্ছে এডমন্ড হ্যালি। ঠিক আছে, এই মৃত্যুহার পুঞ্জি জিনিসটা কি? মৃত্যুহার পুঞ্জিটা হচ্ছে একটা শহরে প্রতি হাজারে যে পরিমাণ মানুষ মারা যায় প্রতি বছরে তার একটা পরিসংখ্যান বা একটা টেবিল, এটা হচ্ছে মৃত্যুহার পুঞ্জি। এই মৃত্যুহার পুঞ্জি দিয়েই হচ্ছে মূলত বীমা প্রিমিয়াম নির্ধারণ করা হয়। নরমালি হচ্ছে যাদের বেঁচে থাকার সম্ভাবনাটা বেশি থাকে তাদের কাছে কোম্পানি প্রিমিয়ামটা কম নেয়, তাদের কাছ থেকে আরো অনেকদিন প্রিমিয়াম নিতে পারবে। আর যাদের বেঁচে থাকার সম্ভাবনাটা খুবই কম থাকে তখন তাদের কাছে প্রিমিয়ামটা কি নেওয়া হয়? বেশি নেওয়া হয়। আচ্ছা, এবার আমাদের হচ্ছে মার্কেটিং বা বাজারজাতকরণ। এখান থেকেও হচ্ছে আমাদের প্রশ্ন থাকে বা থাকবে। ফার্স্ট অফ অল এখানে বলা আছে বাজারজাতকরণের মৌলিক ধারণা। আমরা একটু বেসিক কথাবার্তা জানবো, এখান থেকে প্রশ্ন আসবে নিশ্চিত থাকেন যে বাজারজাতকরণের মূল কাজ কি। বাজারজাতকরণের মূল কাজ হচ্ছে ভোক্তা সন্তুষ্টি অর্জন বা ক্রেতা সন্তুষ্টি অর্জন। মূলত এখানে ক্রেতা কথাটা আসবে না, ভোক্তা হলে বেশি ভালো হয়। এরপর হচ্ছে বাজারজাতকরণ মিশ্রণের উপাদানগুলো হচ্ছে, বাজারজাতকরণ মিশ্রণ বলতে কি বোঝানো হচ্ছে? সংক্ষেপে আমরা বাজারজাতকরণ মিশ্রণ বলতে বুঝতে হচ্ছে 4P। 4P, এই 4P থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা কি যে 4P এর জনক কে? 4P এর জনক কে? এখন আমরা নরমালি মার্কেটিং যখন কথা মাথায় আসে তখন একটা লোকের কথাই মাথায় আসে, সেটা কি? ফিলিপ কটলার, রাইট? বাট 4P এর জনক কিন্তু ফিলিপ কটলার না। 4P এর জনক হচ্ছে ম্যাকার্থি। ম্যাকার্থি, ঠিক আছে। যদিও আপনাদের ইন্টারমিডিয়েটের বইতে ভুল দেওয়া আছে, ইন্টারমিডিয়েট বইতে দেওয়া আছে নেইল এইচ বোর্ডের, ওটা ভুল উত্তর। তো 4P এর জনক হচ্ছে A.J. ম্যাকার্থি। এরপর আরো কিছু কোশ্চেন আসে, যেমন হচ্ছে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে পরীক্ষা থাকে যে পণ্য উন্নয়নের প্রথম ধাপ কি? ধারণা সৃষ্টি। শেষ ধাপ কি? বাণিজ্যিকীকরণ। এগুলো নরমালি পরীক্ষায় থাকে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি সেবার 4টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে অস্পর্শনীয়তা, অবিচ্ছেদ্যতা, বৈসাদৃশ্যতা, নশ্বরতা, যেটাকে আমরা বলেছি প্রত্যক্ষ সেবার 4টা বৈশিষ্ট্য। ঠিক আছে, যে অস্পর্শনীয়তা, ঠিক আছে, যেমন ধরা যাবে না, দেখা যাবে না, ছোঁয়া যাবে না, এটা হচ্ছে কি অস্পর্শনীয়তা। ঠিক আছে, এই যে আমি আপনাদের ক্লাসে আজকে পড়াচ্ছি, আমার পড়াটা আপনারা দেখতেও পাচ্ছেন না, ধরতেও পাচ্ছেন না, ছুতেও পাচ্ছেন না। এখন আপনি বলতেন স্যার আপনাকে তো আমরা দেখতেছি, আমাকে দেখতেছেন বাট আমার পড়াটা কেউ দেখতেছেন না। ঠিক আছে, এবার বলছে অবিচ্ছেদ্যতা। অবিচ্ছেদ্যতা বলতে বোঝানো হচ্ছে কি? অবিচ্ছেদ্যতা বলতে বোঝানো হচ্ছে যিনি সেবা প্রদান করবে আর যিনি সেবা গ্রহণ করবে দুইটা পার্সনকে আলাদা করা যাবে না, তাহলে কিন্তু সেবাটা পাওয়া যাবে না। বৈসাদৃশ্যতা মানে হচ্ছে সেবার মান ডিপেন্ড করে কি? তার হচ্ছে স্থান, কাল, পাত্র বা পরিস্থিতির উপর। আর ফাইনালি হচ্ছে কি? নশ্বরতা। নশ্বরতা মানে হচ্ছে কি? পচে যাওয়ার কোনো ব্যাপার এখানে থাকবে না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে পণ্যের একটা ডেফিনেশন আছে, যা মানুষের অভাব পূরণ করে, সেটা হচ্ছে কি? পণ্য। আর ফাইনালি হচ্ছে কি? অযাচিত পণ্য। দেখুন অযাচিত পণ্য মানে কি? অযাচিত পণ্য হচ্ছে সেই পণ্য যেই পণ্য আমরা কি করি? বিপদে না পড়লে কিনি না। যেই পণ্য আমরা বিপদে না পড়লে কিনি না। দেখুন এখানে এক্সাম্পল দেয়া আছে কি? এখানে এক্সাম্পল দেয়া আছে হচ্ছে আহ রক্তদান বা কবরস্থান বা কাফনের কাপড়। বলেন কেউ কি শখ করে কাফনের কাপড় কিনবে? কেউ শখ করে কাফনের কাপড় কিনবে না। সেগুলো হচ্ছে কি পণ্য? অযাচিত পণ্য। এরপর আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে পণ্যের শ্রেণী বিভাগ।
পণ্যের শ্রেণী বিভাগ, ঠিক আছে। এই পণ্যের শ্রেণী বিভাগটা থেকে আমাদের মোটামুটি প্রশ্ন থাকবে। আমরা ধরে রাখতে পারি এই যে দেখুন, প্রথমে হচ্ছে ভোগ্য পণ্য, যেটা আমরা নিজেরা ইউজ করার জন্য নেই, মানে উপযোগ নিঃশেষ করার জন্য। আর শিল্প পণ্য হচ্ছে যেটা হচ্ছে পুনরায় বিক্রয়ের জন্য। শিল্প পণ্যটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভোগ্য পণ্য। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাই হচ্ছে সুবিধাজনক পণ্যের মধ্যে ফার্স্ট হচ্ছে আবশ্যক পণ্য। দেখুন কি বলছে, চাল, ডাল, লবণ, তেল, মানে যেগুলো না খেলে আমি বাঁচবো না। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার জন্য আবশ্যক পণ্য। এরপরে বলা হচ্ছে জরুরি পণ্য। জরুরি পণ্য, জরুরি পণ্য বলতে বোঝানো হচ্ছে যেই মুহূর্তে আমার জরুরি পণ্যের প্রয়োজন হবে, ওই মুহূর্তে যদি ওই পণ্যটা না পাই, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন ধরেন, যেই মুহূর্তে আমার ঔষধের দরকার হয়, ওই মুহূর্তে ঔষধ না পেলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যায়। যেই মুহূর্তে গাড়ি নষ্ট হয়ে যায়, ওই মুহূর্তে গাড়ির যন্ত্রাংশ না পেলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যায়। এগুলো হচ্ছে জরুরি, ঠিক আছে। লোভনীয় পণ্য, যেই পণ্যগুলো দেখলে জিভে জল চলে আসে, সেটা হচ্ছে লোভনীয় পণ্য। রমজান মাস, তাই নামগুলো বলতে চাচ্ছি না। খেলনা বাচ্চাদের জন্য ঠিক আছে, আইসক্রিম, বা মেয়েদের জন্য হচ্ছে কি ফুচকা, তাই না? এগুলো হচ্ছে কি পণ্য, লোভনীয় পণ্য। এরপর বলা হচ্ছে গৃহে সরবরাহকৃত পণ্য বলতে বোঝানো হচ্ছে যে পণ্যটা আপনার বাসায় এসে দিয়ে যাবে। যে পণ্যটা আপনার বাসায় এসে দিয়ে যাবে। নরমালি আপনার বাসায় এসে কি দিয়ে যায়? সকালবেলা পত্রিকা। অবশ্য ইদানিং অনেক হোম ডেলিভারি সার্ভিস চালু হয়েছে, যারা হচ্ছে কাঁচা বাজারও হচ্ছে আপনার বাসায় এসে পৌঁছে দিয়ে যায়। যদি সেটা হয়, তখন সেটা হচ্ছে আপনি গৃহে সরবরাহকৃত পণ্য ধরতে পারবেন। আর সেবা পণ্য হচ্ছে যেগুলো আপনার জীবনযাত্রার মানকে সহজ করবে। টিভি, ফ্রিজ, তারপর হচ্ছে এসি, এগুলো হচ্ছে আপনার সেবা পণ্য। এরপর বলা হচ্ছে শৌখিন পণ্য, গাড়ি, হাত ঘড়ি। এক্সাম্পল একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে বলা হচ্ছে গাড়ি, হাত ঘড়ি। এখানে দেখেন বিশিষ্ট পণ্যের মধ্যে আছে কিন্তু ঘড়ি। খেয়াল করছেন বিষয়টা? সো শৌখিন পণ্যের মধ্যে আমার ঘড়ি আছে, আবার হচ্ছে আমার বিশিষ্ট পণ্যের মধ্যেও ঘড়ি আছে। সেফটি মাথায় রাখবেন, বিশিষ্ট পণ্য দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে যেটা হচ্ছে মূল্যবান, মানে যেটা হচ্ছে দামি, যেটা হচ্ছে দামি। তাহলে শুধু ঘড়ি কোন পণ্য? শুধু ঘড়ি কোন পণ্য? শুধু ঘড়ি হচ্ছে শৌখিন পণ্য। আর যদি বলা হয় দামি ঘড়ি, দামি ঘড়ি, তখন সেটা কি পণ্য? বিশিষ্ট পণ্য। তাহলে বিশিষ্ট মানেই কি? বিশিষ্ট মানেই হচ্ছে মূল্যবান। বিশিষ্ট মানেই হচ্ছে মূল্যবান, ঠিক আছে। আচ্ছা, সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের পণ্যের ক্লাসিফিকেশন। সো এই যে এগুলো একটু দেখে যাবেন, সুবিধাজনক, শপিং, বিশিষ্ট, মানে প্রত্যেকটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, প্রত্যেকটা আলোচনাও করে দিয়েছি। পণ্যের জীবন চক্র থেকে আপনাদের একটা প্রশ্ন থাকবে, এটা আপনারা ধরে রাখতে পারেন। পণ্যের জীবন চক্রের চিত্রটা আমি দেখালাম না, হ্যাঁ, চিত্র থেকে তার প্রশ্ন আসে না, আসে মূলত হচ্ছে এই এক্সপ্লেনেশন গুলা থেকে। এই জন্য আমি দেখাই দিচ্ছি। প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কি, যে কোন স্তরে, কোন স্তরে বিক্রয়ের পরিমাণ শূন্য থাকে? বিক্রয়ের পরিমাণ শূন্য থাকে। তাহলে বিক্রয়ের পরিমাণ শূন্য হয় কোন স্তরে? পণ্য উন্নয়ন। এভাবেও থাকতে পারে যে প্রথম ধাপ কি? পণ্য উন্নয়ন। সর্বশেষ ধাপ কি? পতন। ঠিক আছে, টোটাল ধাপ হচ্ছে পাঁচটা। পাঁচটা ধাপ হচ্ছে সিরিয়াল। ওকে, এরপর হচ্ছে সূচনা। সূচনা থেকে নরমালি প্রশ্ন আসে না, পরীক্ষায় প্রশ্ন আসে হচ্ছে এই পণ্য উন্নয়ন থেকে, প্রবৃদ্ধি থেকে। খেয়াল করে দেখেন, যদি বলা হয় মুনাফার পরিমাণ সর্বোচ্চ, মুনাফা সর্বোচ্চ, তাহলে হচ্ছে প্রবৃদ্ধি। আর যদি বলা হয় বিক্রয় সর্বোচ্চ, বিক্রয় সর্বোচ্চ, তাহলে হচ্ছে কি? পূর্ণতা। এই দুইটা কোশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি। যে মুনাফা সর্বোচ্চ হয় কোথায়? প্রবৃদ্ধি। বিক্রয় সর্বোচ্চ হয় কোথায়? পূর্ণতায়। ঠিক আছে। এবং আরেকটা কোশ্চেন আসে যেটা গুচ্ছতে আসছিল, কোন স্তরে পণ্যের পরিমার্জন করা হয়? কোন স্তরে পণ্যের পরিমার্জন করা হয়? তাহলে পরিমার্জন করা হয় কোথায়? পূর্ণতায়। পরিমার্জন করা হয় কোথায়? পূর্ণতায়। ঠিক আছে। এবং ফাইনালি পণ্যের বিক্রয় ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। দেখুন, ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে বা মুনাফা শূন্যের কোটার দিকে ধাবিত হয়, সেটা কোন ধাপ? সেটা হচ্ছে পতন। সেটা হচ্ছে পতন।
এই ছিল হচ্ছে আমাদের পণ্যের জীবন চক্র। এরপর আমরা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ স্লাইড দেখবো, যেখান থেকে আমাদের প্রশ্ন আসার চান্স অনেক বেশি। সেটা হচ্ছে বিভিন্ন খুচরা ব্যবসায়ের ধরন। বিভিন্ন খুচরা ব্যবসায়ের ধরন দেখুন, এখানে বলা হয়েছে যে বিভাগীয় বিপণী বা ডিপার্টমেন্টাল স্টোর, বহু শাখা বিপণী বা মাল্টিপল স্টোর, বিপণী মালা বা চেইন স্টোর, অধিবিপণী বা সুপার মার্কেট। এখান থেকে পরীক্ষা নরমালি প্রশ্ন থাকে। দেখুন, বিভাগীয় বিপণী বলতে বোঝানো হচ্ছে যে একই দোকানে পৃথক পৃথক ভাবে সাজিয়ে রাখা হয়। একই দোকানে যখন পৃথক পৃথক ভাবে সাজিয়ে রাখা হয়, একই দোকানে বা অনেক সময় এখানটাও বলা যায় একই দালানে, একই দোকানে বা একই দালানে, ঠিক আছে, একই দোকানে বা একই দালানে। তাহলে দেখুন, এটা উদাহরণ কি? এটা উদাহরণ হচ্ছে বর্তমানে আমাদের হাইপ যে প্রতিষ্ঠান, সেটা কি? আড়ং। আড়ং হচ্ছে একটা বিভাগীয় বিপণী, ঠিক আছে। এরপরে চলে আসেন বহু শাখা বিপণী। সিম্পলি বহু শাখা, দ্যাট মিন্স যার অনেকগুলো শাখা, রাইট? এখন সেই হিসেবে আড়ং-এরও তো অনেকগুলো শাখা, তাই না? বিশেষ করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে অনেকগুলো শাখা থাকলেই তাকে বহু শাখা বলা যাবে না, আড়ং-এর শাখাও অনেকগুলো আছে। তাহলে আমার বিভাগীয় সাথে বহু শাখার মেইন ডিফারেন্সটা কি? দেখেন কি বলতে, এখানে বলছে বিভিন্ন উৎস থেকে পণ্য সামগ্রী সংগ্রহ করে, এখানে বলছে কি উৎপাদনকারী নিজস্ব উৎপাদিত পণ্য। ব্যাপারটা বোঝা গেছে? তারপরে যদি আপনার নিজের প্রোডাক্ট আপনি বিক্রি করেন, তাহলে আপনি হচ্ছেন বহু শাখা। আর যদি অন্য কোথা থেকে কালেক্ট করে নিয়ে এসে আপনি নিজে ট্যাগ লাগিয়ে বিক্রি করেন, সেটা হচ্ছে কি বিভাগীয়। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, ঠিক আছে। তাহলে দেখুন যে শাখা অনেকগুলো থাকলে তাকে বহু শাখা বলা যাবে না। যেমন বহু শাখার এক্সাম্পল হচ্ছে বাটা। দেখবেন বাটা নিজস্ব ফ্যাক্টরি আছে, সেটা হচ্ছে তারা নিজেরাই পণ্য উৎপাদন করে, তারা হচ্ছে দোকানে বিক্রি করে। এরপরে বলা হচ্ছে বিপণী মালা। দেখুন, বিপণী শব্দের অর্থ কি? সিম্পলি বিপণী শব্দের অর্থ হচ্ছে দোকান। বিপণী শব্দের অর্থ হচ্ছে দোকান। তাহলে মালা মানে কি? মালা মানে হচ্ছে সমষ্টি। তাহলে বিপণী মালা মানে হচ্ছে দোকানের সমষ্টি। যখন অনেকগুলো দোকান একসাথে হয়, সেটাকে বলে কি বিপণী মালা। আমরা অনেকগুলো দোকান, যেমন হচ্ছে মোবাইল মার্কেটের কথা চিন্তা করি, যখন একটা মার্কেটে অনেকগুলো মোবাইলের দোকান একসাথে থাকে, সেটা হচ্ছে বিপণী মালা। অধিবিপণী, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে সুপার মার্কেট। সুপার মার্কেটের সবচেয়ে মেইন যেটা বৈশিষ্ট্য কি বলছে, এই যে ভোক্তাগণ তাদের উদ্দেশ্যে রক্ষিত বিভিন্ন র্যাক হতে চাহিদা মতো পণ্য দ্রব্য সংগ্রহ করতে পারে। কার সাহায্য ছাড়া? বিক্রয় কর্মীর সাহায্য ছাড়া। যে সুপার মার্কেট থেকে কোশ্চেন আসে, এই কথাগুলো অবশ্যই উল্লেখ থাকবে। কি উল্লেখ থাকবে? যে কোন ধরনের বিপণীতে বিক্রয় কর্মীর সাহায্য ছাড়াই ভোক্তাগণ বিভিন্ন র্যাক থেকে তাদের সুবিধা মতো পণ্য সংগ্রহ করতে পারে, সেটা হচ্ছে অধিবিপণী বা সুপার মার্কেট। এটা সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে স্বপ্ন। আমি ইংলিশে লিখলাম, বর্তমানে যে স্বপ্ন যে সুপার শপ আছে, এটা হচ্ছে অধিবিপণী। এরপরে বলা হচ্ছে ভেন্ডিং স্টোর হচ্ছে বাংলাদেশে খুব কমই আছে, উন্নত বিশ্বে সবচেয়ে বেশি দেখা যায়। কি বলা হচ্ছে? বিক্রেতাবিহীন খুচরা দোকানকে কি বলা হয়? ভেন্ডিং স্টোর বলা হয়। অনেক সময় থাকে না, একটা মেশিনের মতো থাকে, ওখানে হচ্ছে প্রোডাক্ট থাকে, ওটার ভিতরে আমরা কয়েন বা টাকা দিলে ওই প্রোডাক্টটা চলে আসে, ওটা হচ্ছে ভেন্ডিং স্টোর। কোনো বিক্রেতা থাকে না, নিজ দায়িত্বে হচ্ছে আমরা আমাদের টাকা ওইখানে দিব, অটোমেটিক্যালি ওই প্রোডাক্টটা চলে আসে। এটা হচ্ছে আমাদের ভেন্ডিং স্টোর। তো এই ছিল বিভিন্ন খুচরা ব্যবসায়ের ধরন, ঠিক আছে। খুচরা ব্যবসায়ের ধরন থেকে নরমালি প্রতি বছরই কোয়েশ্চেন থাকে, স্পেশালি হচ্ছে আমাদের বিপণনের ক্ষেত্রে। তো আশা করি আমরা এই টপিক গুলো খুব ভালোভাবে দেখে যাব, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে বাজারজাতকরণ প্রসারের হাতিয়ার। বাজারজাতকরণের জন্য অনেকগুলো কনসেপ্ট আছে। নাম্বার ওয়ান হচ্ছে আমার বিজ্ঞাপন থেকে যে প্রশ্নটা আসে, বিজ্ঞাপন দিতে হয় কিসের মাধ্যমে? অর্থ প্রদত্ত প্রক্রিয়ায়। তারপরে বিজ্ঞাপনের জন্য আমাকে কি করতে হয়? অর্থ প্রদত্ত প্রক্রিয়া ফলো করতে হয়। বাট যদি এখানে বলা হচ্ছে কি, এই দেখেন এখানে বলা হচ্ছে বিনা অর্থ ব্যয়ে, এটার নাম কি? প্রচার। তাহলে কি বলা যায় যে বাজারজাতকরণ প্রসারের বাজারজাতকরণের পেইড মাধ্যম কোনটা? বিজ্ঞাপন। আর নন পেইড মাধ্যম কোনটা? প্রচার।
তার মানে আমরা যে টাকা পয়সা খরচ করি সেটা হবে কি বিজ্ঞাপন, আর টাকা পয়সা যদি খরচ না করি সেটা হবে কি প্রচার। এরপরে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয়, যে বিশেষ প্রক্রিয়ায় বিক্রেতা সরাসরি উপস্থিত হয়ে, তার মানে হচ্ছে আপনাকে সেলসম্যানকে ফিজিক্যালি সরাসরি তার সামনে উপস্থিত হতে হবে। এই যে কৌশলটা সেটা হচ্ছে আপনার ব্যক্তিক বিক্রয়। আর বিক্রয় প্রসার বলতে বোঝানো হচ্ছে যে বিক্রয় বাড়ানোর জন্য যেমন স্বল্পমেয়াদী কৌশলগুলো ব্যবহার করি, যেমন একটা কিনলে একটা ফ্রি, তাই না? শীতকালীন অফার, বৈশাখী ঝড়ো অফার, ঈদ উপলক্ষে অফার, বিভিন্ন অফার তো দেই কিনা, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার, এগুলা হচ্ছে আমার কি বিক্রয় প্রসার। ঠিক আছে, এই যে দেখেন বলা আছে উপহার, কুপন, বাকিতে পণ্য সরবরাহ, মূল্য হ্রাস, এগুলা হচ্ছে আমার জন্য হচ্ছে কি বলা হয় প্রচার। ঠিক আছে, সো এই বেসিক গুলা দেখে যাবেন। আরেকটা কোশ্চেন এখান থেকে দিতে পারে যে বিজ্ঞাপনের মাধ্যম, হ্যাঁ বিজ্ঞাপনের মাধ্যম। তো বিজ্ঞাপনের সর্বাধিক ব্যবহৃত মাধ্যম হচ্ছে সংবাদপত্র, সর্বাধিক ব্যবহৃত মাধ্যম হচ্ছে সংবাদ। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন আসে বিজ্ঞাপনের সবচেয়ে আধুনিক বা ব্যয়বহুল মাধ্যম কি? আধুনিক বা ব্যয়বহুল মাধ্যম আমি একটু নিচেই লিখতেছি, আধুনিক বা ব্যয়বহুল মাধ্যম হচ্ছে আকাশ বিজ্ঞাপন। আকাশ বিজ্ঞাপন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের বাজারজাতকরণ প্রসার সম্পর্কে বেসিক কিছু আলোচনা, এখান থেকে কোশ্চেন থাকেই। তো আজকে হচ্ছে ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। তো গুচ্ছ অ্যাটাকের ফ্রি 10টা ক্লাসে মাধ্যমে আমরা হচ্ছে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করেছি। আশা করি আপনারা সবাই গুচ্ছ নলেজ বইটা খুব দ্রুতই সংগ্রহ করে নেবেন, আপনাদের গুচ্ছ প্রিপারেশনের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটা প্রোগ্রামে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। টেক কেয়ার। ধৈর্য ধরে আমাদের ক্লাসটা করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।